সঞ্চালক দাদাকে আজকে এই লক্ষ্মীকান্তপুর জায়গাটার নাম লক্ষ্মীনাথপুর, এই জায়গাটা আমার মনে পড়ছে 2022 সালে খুব সম্ভবত শান্তিপুর বিধানসভার উপনির্বাচন হয়েছিল এবং সেই সময় এখানে একটা মঞ্চ বেঁধে আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে আমাদের একটা সভা এখানে হয়েছিল এবং সেই সভাতে আমি এসেছিলাম, আপনাদের সঙ্গে কথা হয়েছিল, আমার মনের কথা সেদিন আপনাদের উদ্দেশ্যে আমি রেখেছিলাম। আজকে আবার পুনরায় আরেকটি নির্বাচনকে সামনে রেখে এই জায়গাতে উপনীত হতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ সারা বছর আমরা জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে আমরা লড়াই আন্দোলন করি, আমরা অন্যায়ের বিরোধিতা করি, অন্যায়ের প্রতিবাদ করি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল মহাশয়, তাকে আমরা আজকের এই কার্যক্রমে স্বাগতম জানাই। তো সেই সমস্ত পরিবেশ থেকে এত সুন্দর জায়গায়, মূলত একদম পাড়ার মধ্যে, মনে হচ্ছে আমি এই পাড়ারই একজন ছেলে আপনাদের সামনে বক্তব্য রাখছি। তাই আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি আমাদের বক্তারা যে বক্তব্যগুলো রেখেছেন, যে এই পশ্চিমবঙ্গে বর্তমান যা পরিস্থিতি বিগত 10 বছর ধরে চলছে, তার বিরুদ্ধে আমাদের সকলেরই প্রতিবাদে সবর হওয়া দরকার। আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই মে আমাদের সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে, বুথ কেন্দ্রে যেতে হবে সকাল সকাল, এবং আমাদের সকলকে সমবেতভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে পশ্চিমবঙ্গে যারা বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছে, তাদের কাছে একটা অন্ধকার ভবিষ্যৎ তুলে ধরেছে, সেই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের প্রত্যেকের স্লোগান থাকবে নো ভোট টু মমতা। মনে থাকবে তো সকলে? তো সেই কার্যক্রমকে সামনে রেখে আজকে আমাদের এখানে পথসভা, এই পথসভা সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলেরই একাধিকবার আমরা সবাইকে সম্বোধন করেছি। আরেকবার সবাইকে নাম না করে সম্মানিত মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে, আমাদের জনপ্রতিনিধি সংগঠনের নেতৃত্ব, মাননীয় প্রধান সহ বাকি সবাইকে আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো, কারণ এরপরে আপনাদের সভা চলতে থাকবে, কিন্তু আমাদের আরো অন্যান্য জায়গাতে যেতে হবে। দেখুন বন্ধুগণ, নির্বাচন আমরা 5 বছরের মধ্যে 4টে নির্বাচন আমরা দেখতে পাই, তাই তো? অর্থাৎ কখনো লোকসভা নির্বাচন মানে যে নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে সরকার পরিবর্তন হয় বা সরকারকে রেখে দেওয়া হয়। দিল্লি মানে কেন্দ্র সরকার, যারা সারা ভারতবর্ষব্যাপী উন্নয়নের কাজ করেন এবং দেশের সার্বিক ডেভেলপমেন্ট, অর্থাৎ সেই আমার দেশে বসবাসকারী 140 কোটি মানুষের আগামী 30 বছর 40 বছর কোন দিকে আমরা যাব, আমরা কি দারিদ্র সীমার নিচেই পড়ে থাকবো সারা জীবন, নাকি আমরা উন্নত ভারতবর্ষে গর্বের সঙ্গে আমরা কথা বলবো, সেই নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন। কিছুদিন আগে আপনারা পঞ্চায়েত নির্বাচন করেছেন। আমরা সবাই জানি এই নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মধ্যে একমাত্র পঞ্চায়েত যেটা আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত প্রায় করে ফেলেছিলাম। উত্তমদা বলেছে তার বক্তব্যের মধ্য দিয়ে। তাই আমি এই পঞ্চায়েতের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নেতৃত্ব, কর্মীদেরকে আমি প্রণাম করি, আমার মাথা নিচু করে তাদেরকে প্রণাম জানাই। আপনারা দেখিয়ে দিয়েছেন কিভাবে লড়াই করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। কারণ 23 সালের নির্বাচনে আমাদের লড়াই ছিল আমরা চোর মুক্ত পঞ্চায়েত গঠন করতে চাই, আর আপনারা সেই কাজটা খুব ভালোভাবে করিয়ে দেখিয়েছেন। তাই আরেকবার আপনাদের কাছে বলবো, এবার আমরা বলছি না যে চোর মুক্ত পঞ্চায়েত, এবার আমাদের টার্গেট কি, লোকসভায় দিল্লিতে এমন একটা সরকারকে আরেকবার রাখা। কারণ পরপর দুবার অর্থাৎ 10 বছর রেখে ভারতবর্ষের মানুষ বহু কিছু পেয়েছে। একবার একটু যদি আপনারা ফ্ল্যাশব্যাকে চলে যান যে কেন আমরা ভোট চাইছি, আমরা ভোট চাইব আর আপনারা ভোট দেবেন, বিষয়টা এরকম নয়। আপনাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, আপনারা চাইলে যে কোনো পরিসংখ্যান যে কোনো সময় আপনারা বের করতে পারেন। 2014 সালের আগে আমরা ভারতবর্ষের সার্বিক চিত্র কি দেখতাম? ভারতবর্ষের সার্বিক চিত্র একটু যদি মনে করে দেখেন, তখন হয়তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। কারণ তখন ফোনে ইন্টারনেট রিচার্জ করে 256 টাকায় মাত্র 1 জিবি পাওয়া যেত। মাত্র 1 জিবি রিচার্জ করতে আমাদের পকেটের টাকা ফুরিয়ে যেত। সেখানে আজকে তো 256 টাকায় প্রতিদিন আপনারা 2 জিবি বা 2.5 জিবি করে ডেটা পাচ্ছেন। ফলে আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো ততটা সক্রিয় ছিলাম না, কিন্তু একটা জিনিস আমরা সকলে সক্রিয় ছিলাম, আমরা পেপার পড়তাম প্রতিদিন। আমরা সন্ধ্যার পরে খবরের টিভির চ্যানেলের সামনে বসে আমরা টিভির খবর দেখতাম, এবং যখনই খবর দেখতাম আমাদের ওই ফ্ল্যাশ নিউজের মধ্যে একটাই খবর দেখানো হতো,
হয়তো কোনোদিন আমরা দেখছি মহারাষ্ট্রে সিরিয়াল ব্লাস্ট হচ্ছে, কোনোদিন আমরা দেখছি কর্ণাটকে সিরিয়াল ব্লাস্ট, কখনো আমরা দিল্লিতে সংসদ ভবন আক্রমণ দেখছি। অর্থাৎ সার্বিকভাবে ভারতবর্ষের সমস্ত জায়গাতে জঙ্গিরা আক্রমণের একটা জায়গা তৈরি করেছিল। তারা সহযোগিতা পেয়েছিল কাদের? নিশ্চয়ই সেই সময়ে প্রশাসনের কিছু মদত ছিল। কারণ 2014 থেকে 2024 আপনারা সবাই বুকে হাত দিয়ে বলুন তো কতগুলো এইরকম সিরিয়াল ব্লাস্ট আপনারা শুনেছেন? একটাও শুনতে পারেননি। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীজির প্রশাসন। অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সরকারে যদি একটা শক্তপোক্ত সরকার থাকে তাহলে কেউ ব্ল্যাকমেলিং করতে পারবে না। যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, 272টা আমাদের সাংসদ লাগে। যদি কোনো রাজনৈতিক দল 150টা সংসদ নিয়ে অন্যান্য যাদের রাজনৈতিক দলের সঙ্গে সকাল বিকাল লড়াই হয়, তারা যদি নিজেদের সেটিং এর ফলে ভারতবর্ষে ক্ষমতায় বসে, তারা ব্ল্যাকমেলিং করে প্রতিনিয়ত সরকারকে। আর সেই ব্ল্যাকমেলিং এর কারণে কিন্তু সরকার দুর্বল থাকে, ফলে তারা সঠিক পদক্ষেপ নিতে পারে না। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একদম প্রথম থেকে আমাদের শক্তপোক্ত সরকার, এই সরকারকে ব্ল্যাকমেলিং করার মতন কেউ নেই। তাই তো আমরা দেখেছি সরকার যখন পাকিস্তানের বুকে আমাদের প্রশাসনের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে পাকিস্তানে যখন ফাইট ব্যাক করে, তখন ভারতবর্ষের মানুষ আমরা হাত তালি দিই, ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে আমরা সেই সমস্ত আমাদের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানানোর জন্য রাস্তায় নেমে যাই। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীজির প্রশাসন। ভারতীয় সেনাবাহিনী আগেও ছিল, ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্ব আমাদের চিরদিন হয়, ভবিষ্যতে হবে যতদিন ভারতবর্ষে বসবাস করব। কিন্তু সমস্যাটা ছিল সেই সেনাবাহিনীকে পরিচালনা করা। যারা পরিচালনা করতেন তারা চাইতেন না। আপনারা একটু ভেবে দেখুন, ভারতীয় সেনাবাহিনীর মাথা কেটে নিয়ে পাকিস্তান সীমান্তে গিয়ে ফুটবল খেলেছিল, মনে আছে তো সকলে? মনে আছে তো না ভুলে গেছেন কেউ? ভুললে চলবে না। এই একটা কত বড় লজ্জাকর ঘটনা, আমাদের মাথা হেট হয়ে গেছিল। 140 কোটি ভারতবর্ষের যারা প্রোটেকশনের দায়িত্ব থাকে, যারা নিজের জীবনকে সমর্পণ করেছে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করার, সেই তাদের মাথা কেটে ভারতবর্ষের যারা শত্রু পাকিস্তান, তারা সেখানে ফুটবল খেলেছিল। এই লজ্জার প্রতিবাদ সেদিন কংগ্রেস সরকার তারা করতে পারেনি। কি করেছিল তারা মনে আছে আপনাদের? কারণ মনে আছে কি করেছিল প্রতিবাদে? তারা প্রতিবাদে ক্রিকেট খেলা বন্ধ করেছিল পাকিস্তানের সঙ্গে। বলছে আমরা শান্তি প্রতিবাদ করব, পাকিস্তানের ক্রিকেট টিম ভারতবর্ষকে ঢুকতে দেবে না। এটাই প্রতিবাদ। এই প্রতিবাদ যেটা হওয়া উচিত, আমার দেশের সেনাবাহিনীর মাথা কেটে নিয়ে যাবে যদি এইরকম ঘটনা ঘটে। আমার দেশে কোনো মানুষের যদি বৈদেশিক শত্রু থেকে আক্রমণ হয়, তারা যে ভাষায় আক্রমণ দেবে আমরা সেই ভাষায় জবাব দেবো। এটাই হওয়া উচিত। যেটা করে দেখেছেন আমাদের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। তাই তো আমার মতন হাজারো হাজারো যুবক ভারতবর্ষে এই ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা সমর্থন জানাই, আমরা কর্নিশ জানাই, আমরা স্যালুট জানাই। যেমন একটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, সেই রাজনৈতিক দলের আমলে ভারতবর্ষ আজকে সারা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপত্তায় আমরা নিরাপত্তা বোধ করি। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ভারতবর্ষের আমরা এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় বিশ্বের অন্তর্গত একটা দেশ। আজকে সারা ভারতবর্ষ বলুন তো বিগত 10 বছরে কোনো বৈদেশিক শত্রু আক্রমণ করার সাহস পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আগে আপনারা কি দেখতেন, আমরা কি দেখতাম? চীন মাঝে মধ্যে উত্তর পূর্ব ভারত থেকে কখনো তাদের মনে হতো যে ভারতকে আমরা ঢুকে যাব, মাঝে মধ্যে সৈন্য পাঠাতো কি পাঠাতো না? লাস্ট 10 বছর একবারও সাহস পেয়েছে চীনের মতন একটা শক্তিশালী দেশ? পায়নি। তার কারণ তারা জানে দিল্লির মসনদে আর কোন দুর্বল সরকার নেই। দিল্লিতে আছে ভারতীয় জনতা পার্টির সরকার, আর সেই সরকারকে নেতৃত্ব দিচ্ছেন 56 ইঞ্চি ছাতির একজন নেতা, যারা সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদীজি। আর সেই মোদীজিকে ভোট দেওয়ার ভোট এটা। সুতরাং সকলের কাছে আমরা অনুরোধ করব, পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে, অনেকে হয়তো আমরা জিতেছি বহু জায়গাতে, যেখানে হয়তো 500 বা 700 ভোটের লিড হওয়ার কথা ছিল, হয়তো কম পেয়েছি, হতে পারে। লোকাল অনেক বিষয় থাকে, লোকাল মানুষের ফেস থাকে, অনেক থাকে। তৃণমূল কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দল যারা তারা থাকে, লোকাল কিছু বিষয় থাকে। কিন্তু এই বিষয়ে ভাবতে হবে যে লোকাল তো কোনো প্রার্থী নেই। আমাদের এখানে লড়াই ভারতীয় জনতা পার্টি ভার্সেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। এক দাদা বলছিলেন, আমি আরো খুব ভালো করে বলি, দেখুন তৃণমূল কংগ্রেসের 42টা এবং সর্বভারতীয় স্তরে টোটাল 45টা সিটে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। যেহেতু লোকসভা ভোট, ফলে এই লোকসভা ভোটে 42-এর মধ্যে জিতবে কত? হার্ডলি 10 থেকে 15 বেশি জিততে পারবে না। লিখে নিন আপনারা। তারা যতই গলা ফাটাক ভাইপো বারবার করে সাদা জামা পরে বুকে জোড়া ফুলের একটা প্রতীক দিয়ে, দেখবেন ভাইপো এরকম একটা মাইক ধরে মঞ্চের এপাশ থেকে এপাশে বারবার করে বড় বড় কথা বলে যে এখানে জামানত বাজেয়াপ্ত হবে, এখানে এই হবে সেই হবে।
সেই ভাইপোর কথা আমি উত্তর দেবো না। ভাইপো অনেক বড় নেতা, উনি অনেক বড় তোলাবাজ, অত বড় নেতার কথা আমরা উত্তর দিতে পারছি না। কিন্তু লোকাল তৃণমূলের কর্মীদেরকে বলি, দেখুন এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সর্বোচ্চ যদি তৃণমূল কংগ্রেস জিততে পারে 15টি, এই 15টি লোকসভা নিয়ে তারা দিল্লিতে যাবে। তারা দিল্লি থেকে কি করবে আপনারা বলুন তো? 543টা ইলেক্টেড মেম্বার লোকসভার এবং 2টো নমিনেটেড থাকে, টোটাল 545টা। এই 545-এর মধ্যে 15 কোথায় বসবে আপনারা বলুন একবার? যে আমাদের পার্লামেন্ট হাউস 545 জনের বসার ব্যবস্থা, তার মধ্যে 15 জন কোথায় বসবে? একদম কোনায় বসবে। তো তাদের কথা কে শুনবে, কে পাত্তা দেবে? আরে তাদের কথা দিল্লিতে যদি কেউ পাত্তা না দেয়, তাহলে কেন আমরা তাদের কথা এখানে পাত্তা দেব? এই বিষয়টা আপনাদের সকলকে বুঝতে হবে। যেই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানেই কিন্তু আপনার সেই ভোটটাকে নষ্ট করা, পচিয়ে দেওয়া। তর্কের খাতিরে আমি বলছি, তর্কের খাতিরে যদি না বলে তৃণমূল হয়তো দেখবেন 15 পাচ্ছে না, তারও কম পেতে পারে। যা তাদের পরিস্থিতি আছে এই লোকসভা নির্বাচনে তো ছেড়ে দিন। দাদা বলেছেন যেখানে আমরা 4 লক্ষ, হয়তো বেশি হতে পারে, আমরা হয়তো 4 লক্ষ টার্গেট বলেছি, 4 লক্ষের বেশি হয়ে যেতে পারে। এখানে তো বিজেপির একজন বিধায়ক, তিনি তৃণমূলের প্রার্থী হয়েছে, তাই তো আজকে নমিনেশন দিয়েছে, সবাই জানেন তো। তিনি বিজেপির মেম্বার ছিলেন, মানে বিজেপির তিনি বিধায়ক ছিলেন, বিজেপি করলেন 5 বছর ধরে। 5 বছর ধরে তিনি বললেন তৃণমূলের সবাই চোর। সবাই মানে কি? একদম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একজন বুথের কার্যকর্তা বলছে সবাই চোর। একটা ছবি আপনারা দেখেছেন, সাদা গেঞ্জি টি শার্ট পরা, মাঝখানে কালো অক্ষরে লেখা মমতা চোর লেখা, দেখেছেন? এখানকার যিনি তৃণমূলের প্রার্থী, সেই মমতা চোর এই টি শার্ট পরে বিধানসভায় বসে বিধানসভার গেটে মাইক হাতে দিয়ে যিনি স্লোগান দিয়েছেন যে 1 2 3 4 তৃণমূলের সব চোর, সেই ব্যক্তিকে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে। তাকে তৃণমূলের কর্মীরা ভোট দেবে? এটা হতে পারে কখনো? হতে পারে কখনো? তৃণমূলের কর্মীরা কি এত বোকা যে বেটা তুমি 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছো, তৃণমূলের সবাই চোর, আজকে সেই চোরের দলে নিজে বসে ভাবছো তুমি এদের সমর্থন নিয়ে তুমি দিল্লি যাবে? এত বড় বোকা তৃণমূলের কর্মীর আশা করি নেই। ফলে এখানে গতবার আমরা 2.5 লক্ষ ভোটে জিতেছিলাম প্রায়, এবার সেটা 4.5 লক্ষ হতে পারে আমরা চাইছি। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। 2021-এর আগে আমরা বহু জায়গা থেকে আমরা বলেছিলাম যে এই নির্বাচনের 2021-এর কথা বলছি, যে মানুষকে 2011 সালের যে সরকার পরিবর্তন হয়ে 21-এর নির্বাচনে গেল, তখন আমরা দেখেছিলাম 2011 সালের পরে পশ্চিমবাংলায় কোনো সরকারি চাকরি হয়নি। যে কথা হয়েছে তার ফলাফল আপনারা ভালো জানেন। একবার ভাবুন, প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক যারা এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট পেয়েছিল 2016 সালে, তাদের টোটাল প্যানেল বাতিল করে দিল কোর্ট। কেন বাতিল করলো? তার কারণ কোর্ট চেয়েছিল রাজ্য সরকারের কাছে যেই 26,000-এর মধ্যে কতগুলি চুরি করে চাকরি পাওয়া লোক, তাদের সংখ্যাটা দিন। চুরি করে কথাটা কেন বলছি? কারণ আমি অনেকগুলো এমআরসিদের স্ক্যান কপি আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একবার ভাবুন, স্কুলের শিক্ষক হবে, আমিও ব্যক্তিগতভাবে শিক্ষক, আমি সায়েন্সের টিচার। একজন শিক্ষক হবেন স্কুলে, তিনি নিজের নামের বানানে 3 বার কাটছেন ওই এমআরসিদের মধ্যে। নিজের বানান ধরে নিন, কারণ নাম মহিদুল শেখ, এই মহিদুল শেখ বানান লিখতে গিয়ে তিনি 3 বার নামের বানান কাটছেন, কিন্তু তিনি চাকরি পেয়েছেন স্কুলে। আর রাস্তায় দাঁড়িয়ে 1200 দিন ধরে আন্দোলন করছে কলকাতায় কারা? যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য, যারা সারা বছর পড়াশোনা করেছে, 10 থেকে 15 বছর লাগাতার পড়াশোনা করেছে, তাদের মানে জীবন যৌবন দুটোই তারা দিয়ে যারা উৎসর্গ করে ভেবেছিল সত্যিকারে যারা মেধার ভিত্তিতে চাকরি হওয়া উচিত সারা পৃথিবীতে যেভাবে হয় এই বাংলাতেও হবে, তারা সেখানে আন্দোলন করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে। আমরা কি জানি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন হয় কেন হয়? আমার রাস্তাঘাটের দাবিতে আন্দোলন হয়, আমার দাবি হয় এলাকায় কোনো দুষ্কৃত কার্য হলে তার বিরুদ্ধে আন্দোলন হয়, কোন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়। কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, সারা পৃথিবী, আমি ছেড়ে দিন ভারতবর্ষের বাইরে, সারা পৃথিবীতে এমন কোন দেশকে দেখাতে পারবেন, মোস্ট করাপ্টেড কান্ট্রি বাংলাদেশ বা পাকিস্তানে আপনারা পাবেন না, যে আমার দাবি কি সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করছি, আমার ইস্যু কি যে যোগ্যতার নিরিখে চাকরি হোক। একবার ভাবুন, যোগ্য লোকরা চাকরি পাবে তার জন্য আন্দোলন করতে হবে, এটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ। আজকে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেকে আমাদের বক্তব্য রেকর্ড করছে, সব জায়গাতে হয়, সমস্ত ভারতবর্ষ হয়, অসুবিধা নেই। কিন্তু এই লোকগুলো কেউ তো সরকার নিয়োগ দিচ্ছে, হ্যাঁ কিনা?
দিয়েছে তো কোনো না কোনো ভাবে, কেউ টেম্পোরারি পোস্টে, কেউ পার্মানেন্ট পোস্টে। এবার বিষয়বস্তু হচ্ছে, এই লোকগুলো যখন সরকারি চাকরি পায়, তারা তো সকলে নিজের ক্ষমতায় বা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। এইবার দেখলো যে তাদের প্যানেলিস্ট কেউ হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে, কালকে কোর্টের কোন আইনে দেখা গেল এদের কারোর চাকরি নেই, পুরো প্যানেলটা বাতিল। একবার ভাবুন 2016 সাল থেকে 2024 কত বছর, 8 বছর, যদি কেউ 50,000 টাকা প্রতি বছর বেতন ড্র করে, তাহলে এক বছরে কত হয়? 6 লক্ষ টাকা। 8 বছরে কত? প্রায় 50 লক্ষ, তাই তো? শুধু আসলে তারও বেশি হবে। কালকে একটা মানুষের পক্ষে এই টাকা ফেরত দেওয়া সম্ভব? কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন? দেওয়ার মতো পরিস্থিতি আছে? এই ভয়ঙ্কর ঘটনা কার নেতৃত্বে হয়েছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর কারণে এটা হয়েছে। তাই এর মধ্যে যদি একটা ছেলে সুইসাইড করে, তার দায় নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত, পদত্যাগ করা উচিত। কারণ যে ব্যক্তি যখন যিনি বিরোধী নেত্রী হিসাবে যখন ইউপিএ সরকারের সঙ্গে ছিলেন, সামান্য কোন কেলেঙ্কারের কথা শুনলেন, তিনি প্রতিদিন টিভিতে মিডিয়াতে এসে বলতেন আমি রেলমন্ত্রী থেকে পদত্যাগ করব, রেলমন্ত্রী থেকে পদত্যাগ করব। তো তুমি তখন রেলমন্ত্রী থেকে এতবার পদত্যাগ করো, কিন্তু আজকে তো মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করছো না। তোমার আমলে, তোমার নেতৃত্বে আজকে শিল্পমন্ত্রী চলে গেছে চুরির দায়ে, শিক্ষামন্ত্রী চলে গেছে চুরির দায়ে, খাদ্যমন্ত্রী চলে গেছে চুরির দায়ে। আগামী দিন তোমাকেও যেতে হবে জেলে, সেই রাস্তা অপেক্ষা করছে, সাধারণ মানুষ দেখতে চাইছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আজকে দিল্লি ভারতবর্ষের রাজধানী, সেই দিল্লিতে একজন সততার প্রতীক হয়ে আন্দোলন করে, লড়াই করে, বহু আন্দোলন করে মুখ্যমন্ত্রী হলেন। আমরা ভেবেছিলাম দিল্লিতে বোধহয় একটা করাপশনের শেষ হলো, সারা দিল্লিতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল। অরবিন্দ কেজরিওয়াল গরমকালেও তিনি এরকম গলায় গামছা দিয়ে তিনি একটা নিজের একটা ইমেজ তৈরি করলেন। আমরা ভাবলাম বোধহয় ভারতবর্ষে কোনো একটা মানে সততার একটা বিকল্প একটা শক্তি হয়তো উঠে এসছে। কিন্তু আমরা কি দেখলাম? মদের লাইসেন্স। ভাবুন একবার, একজন আইএস একবার ভাবুন যে সারা নদিয়া জেলায় হয়তো হাতে গুনে কয়েকটা আইএস পাবো। একজন আইএস এর আধিকারিক, ইন্ডিয়ান সিভিল সার্ভিস চাকরি পাওয়া এবং সেখানে যোগ্যতা অর্জন করা কতটা কঠিন আমরা জানি। তিনি রাজনীতির কি মোহ একবার ভেবে দেখুন। তিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পরে তিনি বেআইনি মদের দোকান খুলে দিয়েছেন। বেআইনি, প্রথমত মদের দোকান, দ্বিতীয়ত বেআইনি। এই বেআইনি মদের দোকানের জন্য তিনি জেলে রয়েছেন, জেলে গেছেন। এটা কতটা গর্বের দিল্লির মানুষ বুঝতে পারছে যে আমরা কাকে ভোট দিলাম, কাকে বিশ্বাস করলাম, যিনি বেআইনি মদের দোকানের কারণে জেলে যাচ্ছে। আর এই বাংলায় বুকে 2011 সালে আমাদের মতো মানুষ, আমরাও সেই সময় যুবক ছিলাম, আমরাও ভেবেছিলাম যে সিপিএম 34 বছর ধরে তারা কিচ্ছু করেনি। তারা প্রতিটা গ্রামে একটা করে লাল রং করে তারা পার্টি অফিস করেছিল সিপিএম, এর বাইরে কিচ্ছু করেনি। কোন মানুষের জন্য কিছু করেনি, গরিব মানুষের জন্য কিছু করতো না। 5 বছর পরে পঞ্চায়েত ভোটের সময় শুধু আসতো কাকে সেই জিআরের টাকা, মানে গরিবের পঞ্চায়েতের মাধ্যমে জিআরের চাল ফল, এই সমস্ত সামান্য কিছু অনুদান। ভোটের আগের দিন রাত্রেবেলা গিয়ে কারোর বাড়িতে 10 কিলো চাল, কারোর বাড়িতে শাড়ি, এই প্রলোভন দিয়ে 34 বছর ক্ষমতায় ছিল। তারা ডেভেলপমেন্ট করেছিল শুধু পার্টি। ভেবে দেখুন, প্রতিটা গ্রামে একটা করে সিপিএম এর রেজিস্টার্ড পার্টি হবে, সেখানেও হয়তো আছে কোনো না কোনো জায়গায়, আছে কি নেই? এটাই করেছিল সিপিএম 34 বছরে। গরিব মানুষের জন্য কিছু করেনি। কেন করেনি বলুন তো? তার কারণ এরা গরিব মানুষের কাছে এরকম পাড়ায় গিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করতো। মিটিং করে গরিব যারা, স্বাভাবিকভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে, আমিও জানি, আমি ছোটবেলায় এমন পরিস্থিতি আমি দেখেছি যে হয়তো সকালবেলা খেলে বিকালবেলা কি খাবো সেই পরিস্থিতি থাকে না। তখন স্বাভাবিকভাবে হিউম্যান সাইকোলজি বলে যে আমার সামনে যদি কোনো বড় লোক, বাড়ির 2 তলা 3 তলা বাড়ির কোনো মানুষ থাকে, তাহলে তাদের কথা ভাবলে নিজেরও কষ্ট হয় যে আমিও মানুষ, আমারও জন্ম যেভাবে তারও জন্ম সেইভাবে। আমি পড়াশোনা করছি কিন্তু আমি খেতে পাচ্ছি না, সে 2 তলা বাড়ি, একটা রাগ থাকে তার প্রতি, মানে মনের মধ্যে একটা টার্গেট থাকে, ইচ্ছা থাকে আমি ওরকম জায়গায় যাব। এই ইচ্ছাটাকে সিপিএম বারে বারে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পাড়ায় গিয়ে গিয়ে বলতো যে আমরা এর বিরোধী, আমরা পুঁজিবাদের বিরোধী, আমরা শিল্পের বিরোধী, আমরা বড় লোকদের বিরোধী। ফলে তো গরিব মানুষ তাদের সমর্থন করতো, আর সেই সমর্থন নিয়ে তারা বছরের পর বছর শাসন করেছে, কিন্তু মানুষকে কোনো উন্নয়ন করেনি, শিক্ষায় তারা শিক্ষিত করেনি। তার কারণ তারা জানতো যে একবার যদি পাড়ার মানুষ, গ্রামের মানুষ, শহর গ্রামের মানুষ একবার যদি নিজেরা শিক্ষিত হয়ে যায়, তাহলে কিন্তু তারা সিপিএম কে ভোট দেবে না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ওই মিথ্যা কথা, সাম্যবাদ তারা বিশ্বাস করবে না। ফলত তারা চাইতো মানুষ গরিব থাকুক আজীবনকাল। তাই তো দেখবেন আজকে 34 বছর ক্ষমতায় থাকার পরেও তাদের আন্দোলন আজকের দিনে সেই আমাদের একই কথা, ভাত দে ভাত দে ভাত দে। তাই তো সেটাই বলে তো সিপিএম এর নেতাদের ভাষণ শুনবেন, ওই একটাই কথা, ভাত দে।
আর আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, ভাত যদি দিতে হয় 34 বছর ধরে তোমরা কি দিয়েছিলে তাদের, তাদের পাতে কি দিয়েছিলে যে আজকে তোমাদের ভাতে কথা বলতে হচ্ছে? একবার ভাবুন, 34 বছর ধরে কেউ যদি যে কোনো, যদি আমাকে তর্কের খাতিরে ধরে নিন, আমি 34 বছর ধরে এখানকার পঞ্চায়েতের প্রধান ধরে নিন, তো 34 বছর সময়টা কম কারোর উন্নতি করার জন্য? একটা মানুষ, কটা মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত হয়ে যাবে, বাচ্চা শিশু বড় হয়ে সে বাবা হয়ে যাবে, এতদিন ধরে একটা রাজ্যের তারা ডেভেলপমেন্ট করতে পারেনি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, তারা এখন এসে বলছে ভাত দে। তাই এই মিথ্যাচারী সিপিএম কে আপনাদের কিন্তু চিনে নিতে হবে। মনে রাখবেন, সিপিএম কে একটা ভোট দেওয়া মানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা যাওয়া। অনেক হয়েছে সিপিএম, তোমরা বহু করেছো, বহু তোমরা ওই পার্টি অফিস বানিয়েছো, আলিমুদ্দিন স্ট্রিটে বসে আজকে তোমরা ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করছো, কিন্তু এই তথ্যটা তোমরা পশ্চিমবাংলার মানুষকে বোঝাও না যে পশ্চিমবঙ্গে এখনো যদি রিজিওনাল পার্টি হিসেবে ধরা যায়, তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে পয়সাওয়ালা পার্টির নাম কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম। ভাবুন, তৃণমূল কংগ্রেস এখানে শাসক দল, কিন্তু তাদের থেকেও পার্টি ফান্ডের সিপিএম এর টাকা বেশি। আমি প্রশ্ন করতে চাই, কমরেড, তোমরা এত টাকা পেলে কোথায়? যে আজকের দিনেও তোমাদের যারা পার্টি মেম্বার তাদের প্রতি মাসে তোমরা টাকা পৌঁছে দিচ্ছ বাড়িতে, কি করে দাও? আমাদের তো এত কর্মী, এত সমর্থক, আমাদের কাউকে তো আমরা একটা টাকা পর্যন্ত দিতে পারি না। তোমরা বলো আমরা 1400 কোটি টাকা আমরা ইলেকট্রাল বন্ডে নিয়েছি। অনেক সিপিএম এর নেতারা এই বক্তব্যটা রাখবে, তাদের যদি বাড়িতে আসে আপনারা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেবেন যে আমরা ইলেকট্রাল বন্ড ফান্ড আমরা বুঝি না, আমরা একটা জিনিসই বুঝি, গরিব মানুষের জন্য, যে গরিব মানুষের প্রতিটা বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে দিয়েছে তার নাম নরেন্দ্র মোদী। গরিব মানুষের প্রতিটা বাড়িতে মানে পরিশুদ্ধ পানীয় জল যিনি পৌঁছে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী। প্রতিটা বাড়ির সামনে পাকা রাস্তা করার জন্য যিনি এই গ্রাম সড়ক যোজনার ঘোষণা করে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী, বিজেপি সরকার। এবং পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, যার মাথার উপরে পাকা ছাদ থাকবে না তার প্রত্যেকটা বাড়িতে আমরা সম্পূর্ণরূপে রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রকম বিষয় নেই, একমাত্র দারিদ্রতাই আমাদের মূল চাবিকাঠি হিসাব করে মেনটেন করে আমরা প্রতিটা বাড়িতে আমরা পাকা ঘর তুলে দেবো। তাই আমরা নরেন্দ্র মোদীজিকে ভোট দেবো। তোমাদের ওই ছায়া, ওই মিথ্যা মায়া জালে কিন্তু আর কোনো কর্মী, কোনো মানুষ কেউ পা দেবে না। আপনাদের কাছে আমি বলতে চাই বন্ধু, এবারকার নির্বাচন লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা মনে রাখবেন, রাজ্য সরকারের যারা শাসক দল তৃণমূল, তারা আপনাদের বাড়িতে যাবে। বিশেষত একটা জায়গা আপনাদের বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদেরকে বলবেন, দেখুন তারা একটা প্রচার করছে যে আমার বাড়ির মহিলারা ভোটের দিন সবার আগে ভোট দিতে যাবে, আর বাড়িতে রান্না কে করবে? এটা আমাদের বক্তব্য নয়, বক্তব্যটা কাদের? তৃণমূলের, যে মায়েরা ভোট দিতে যাবে সবার আগে, আর বেটা ছেলে যারা তারা বাড়িতে রান্না করবে। কারণ কি বলুন তো? তার কারণ তারা চায় বাড়ির মহিলারা সবার আগে ভোটদান করবে, এবং তাদের বিশ্বাস মহিলারা ম্যাক্সিমাম নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। অর্থাৎ তারা বলতে চাইছে মহিলারা আগে বাড়িতে রান্না বান্না না করে সকালবেলায় গিয়ে তৃণমূলে ভোটটা দিয়ে আসুন, তারপরে তৃণমূলের ভোট হয়ে যাবে, বুথ কেন্দ্রে ঝামেলা করবে, এবং বুথ কেন্দ্রে ঝামেলা করে সেখানে যাতে যারা বিজেপিকে ভোটদান করবে তারা যাতে বুথ কেন্দ্রে পৌঁছাতে না পারে, এই পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। তো আপনারা সবাই আছেন তো? আপনারা সবাই আছেন তো? মেরুদণ্ড সোজা আছে তো? যদি কেউ যায় বুথে ঝামেলা করতে, আপনারা পারবেন তো? পারবেন কি পারবেন না? আপনারা নিশ্চিত ভাবে পারবেন। না পারলে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোনো টেনশন নেই। কোন বুথে যদি আপনারা দেখেন কেউ ঝামেলা করছে, বুথে জ্যাম করছে, সবার আগে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেবেন। কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ। একবারের জন্য বলছি না আমরা যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথাই চলবে, কেন্দ্রীয় বাহিনী সিপিএম এর কথাই চলবে, কারোর কথাই নয়। কেন্দ্রীয় বাহিনী সিচুয়েশনের উপরে চলবে। সিচুয়েশনে যে অন্যায় করবে, সিচুয়েশনে যে অপরাধ করবে, কেন্দ্রীয় বাহিনী সেখানেই কিন্তু যাবে। তাই আপনাদের কাছে আমরা আরেকবার বলতে চাই, এই লোকসভা নির্বাচন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, মূলত যারা আমরা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করি, যারা আমরা জয় শ্রীরাম বলি, যারা আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, যারা আমরা আমাদের মহাপ্রভুর ভক্ত, তাদের সকলের কাছে কিন্তু এবারকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আর একটা কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, 500 বছর ধরে আমাদের আরাধ্য দেবতা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের যে জন্মভিটা, সেই জন্মভিটা থেকে তার মূর্তিকে জোর করে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল, মন্দির ভেঙে ফেলেছিল। হ্যাঁ কি না? মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি না তো? সুপ্রিম কোর্টের রায় এটা। কারা করেছিল? ভারতবর্ষে বসবাসকারী কোন মুসলমান করেনি। করেছিল কি? ভারতবর্ষে এসে জোর করে
ভারতবর্ষকে শাসন শোষণ করার জন্য বাবর এবং তার সাঙ্গপাঙ্গ তারা ওই রাম মন্দিরকে ধ্বংস করেছিল, ভারতবর্ষের কোনো মুসলমান করেনি। ফলে আমরা এই রাম মন্দির রায়ের মধ্য দিয়ে আমরা সবাই খুশি যেমন হয়েছি, তার পাশাপাশি ভারতবর্ষে বসবাসকারী যারা মুসলমান, যারা ভারতবর্ষকে নিজের মায়ের সঙ্গে তুলনা করেন, যিনি সকালবেলায় ভারত মাতার জয়গান করেন, যেখানে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হয় তিনি সেখানে গলা মেলান, রাস্তায় যদি তিনি জাতীয় সঙ্গীত শুনতে পারেন রাস্তায় দাঁড়িয়ে যান, সেই সমস্ত মুসলমান সম্প্রদায় রাম মন্দির হতে তারাও কিন্তু খুশি হয়েছে, তারাও আমাদের মতো খুশি হয়েছে, যতটা খুশি আমরা হয়েছি। তাই সেই রাম মন্দির 500 বছর পরে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজির সরকারের আমলে তার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 22শে জানুয়ারি। তো সেই সরকারকে আরেকবার আমরা ভোট দেব না? দেব না? 500 বছর ধরে অপেক্ষা করছি, শুধু আমরা নয়, শুধুমাত্র আমরা নয়, আমাদের পূর্বপুরুষ 11 লক্ষ সনাতনী হিন্দু ওই রাম মন্দির আন্দোলনে তারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, টেরোরিস্টের আক্রমণে, কেউ আততায়ীর আক্রমণে তারা মারা গেছে। তাদের আত্মার শান্তি কামনা করে আমরা একবারের জন্য আমরা এবারকার ভোট নরেন্দ্র মোদীজিকে দেব না? কারণ এই বিজেপি সরকার না থাকলে বুকি হাত দিয়ে বলুন তো, রাজনীতি ভোট প্রচারের জন্য বলছেন, একবার সকলে যিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন পঞ্চায়েত ভোটে তার কাছে আমার প্রশ্ন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, যদি কেন্দ্রে বিজেপি সরকার না থাকতো রাম মন্দির কোনোদিন হতো? বিজেপি সরকার আমরা দাবি করছি না, মোদীজির সরকার এটা সংবিধান সংশোধন করে দিয়েছে, করেনি? কে করেছে? সুপ্রিম কোর্টের মাধ্যমে। সুপ্রিম কোর্ট তো কোনো মিথ্যা বিচার করবে না, কিন্তু হয়েছে কাদের আমলে? সুপ্রিম কোর্ট তো আগেও ছিল, কংগ্রেস যখন ছিল তখন দিল্লি সুপ্রিম কোর্ট ছিল না, মামলা ওঠেনি তখন? ছিল কি ছিল না? তার আগে ছিল না সুপ্রিম কোর্ট? ছিল তো। 500 বছর ধরে আন্দোলন চলছে। তাহলে এই সরকারের আমলে, অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা না থাকে, সরকার যদি বাস্তব সমস্যাটাকে জিয়ে রাখে, তারা মনে করতো কংগ্রেসের এখানে বিরাট চাল ছিল। কি চাল বলুন তো? তারা সমস্ত মুসলিম এলাকায় যেত, গিয়ে বলতো যদি একবার বিজেপি ক্ষমতায় চলে আসে তোমাদের বাবরি মসজিদ ভেঙে দেবে। মুসলিম এলাকায় গিয়ে বলতো যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির বানাবে। আর যেখানে হিন্দু সেখানে কি বলতো বলুন তো? গিয়ে বলতো যে দেখো বিজেপি শুধু ভোটের সময় বলে রাম মন্দির রাম মন্দির, ভোট চলে গেলে রাম মন্দির তো করে না তারা, डेट नहीं बताएंगे। তারা হিন্দিতে বলতো डेट नहीं बताएंगे राम मंदिर करेंगे, डेट नहीं बताएंगे। তো আমরা কি डेट বলে দিয়েছি? তো डेटও বলে দিয়েছি, যে স্লোগান আমরা দিয়েছিলাম মন্দির বহি বানেগা, মন্দির সেখানে হয়েছে তো? হয়েছে কি হয়নি বলুন? সেই জায়গাতে মন্দির হয়েছে তো? অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেটা বলে, ভারতীয় জনতা পার্টি সেটা করে দেখায়, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীজির গ্যারান্টি। আর আগামী দিন সেই নরেন্দ্র মোদীজির গ্যারান্টিকে সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দিতে গেলে আমাদের লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী, আমাদের এখানকার মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, তাকে আমাদের পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। অনেক মায়েরা ভাবছেন যে কেন বিজেপিকে ভোট দেবো, আমি তো মাসে মাসে অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা পাচ্ছি, আমার অসুবিধা কি? আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখুন মাসে 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। যদি বিজেপি ক্ষমতায় আসে আপনার 1000 টাকা বন্ধ হবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আপনার 1000 টাকা বন্ধ হবে না। কেন বন্ধ বলুন তো? কারণ আমরা জানি 1000 টাকায় কিচ্ছু হয় না। আজকে একটা মায়ের কাছে আমার প্রশ্ন, আপনি 1000 টাকা দিয়ে কি করতে পারেন? এরা বলছে, তৃণমূলের নেতারা দাবি করে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নাকি মায়েরা সোনা কিনছেন, গহনা কিনছেন, ইলিশ মাছ খাচ্ছেন। কত বড় বড় কথা! 1500 টাকা কেজি ইলিশ, সেটা নাকি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দিয়ে খাওয়া যেত। এই সমস্ত কিছু তাদের বক্তব্য দেখে আমাদের সরকার, আমাদের বিজেপি নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যেটা বলে সেটা তো 1000 টাকা হয় না, সেটা করতে গেলে মিনিমাম 3000 টাকা দিতে হবে। তাই বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা প্রত্যেকটা মায়ের অ্যাকাউন্টে, প্রত্যেকটা বোনের অ্যাকাউন্টে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা 3000 করে টাকা আমরা তুলে দেবো। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। অন্যদিকে আমরা কি বলছি, শুধুমাত্র মায়ের অ্যাকাউন্টে 3000 টাকা দিলে সংসার তো চলবে না, বাড়িতে যে সন্তানটা বড় হচ্ছে। আজকে আপনারা বলুন, যারা এখানে চাষবাস করে খেতে খান, আপনাদের সকলের ইচ্ছা কি? আপনি সারাদিন এই রোদ্রে 42 ডিগ্রি তাপমাত্রায় মাঠে যাচ্ছেন চাষ করতে, নিশ্চয়ই আপনি ভাবছেন যে আমার ইনকাম করা টাকা দিয়ে আমার পরবর্তী জেনারেশনকে একটা কোনো না কোনো সরকারি কর্মসংস্থানের মধ্যে আমরা ঢোকাবো, হ্যাঁ কিনা? সবাই জানতো, অনেকে পারেন অনেকে পারেন না, কিন্তু আজকে এই 10 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে 2013 থেকে 2023 আপনারা বলুন তো, সরকারি চাকরি সম্পূর্ণরূপে বন্ধ। কোনো পিডিএফ এর স্টাফ নিয়োগ হয় না, কোনো পঞ্চায়েতের স্টাফ নিয়োগ হয় না, পৌরসভায় হয় না, কোনো হসপিটালে নিয়োগ হচ্ছে না, স্কুলে নিয়োগ হচ্ছে না। তাহলে আপনার সন্তানরা চাকরিটা পাবে কোথায়? কোথা থেকে উন্নতি হবে? তাই আমাদের সরকার, আমরা পরিষ্কার বলে দিয়েছি, পরিবার পিছু
ভালো করে আপনারা বুঝবেন, পরিবার পিছু পরিবার ধরে ধরে যারা যোগ্য আছেন তাদেরকে আগামী দিন বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পরে প্রতিটা পরিবারে একজনের আমরা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এই কথাটা বলে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। এটা আমরা ইশতেহারের মধ্যে বলেছি। আজকে আমি আসার সময় ভাইপোর বক্তব্য শুনছিলাম যে যদি বিজেপি ক্ষমতায় আসে এবারকার নির্বাচন নাকি শেষ নির্বাচন। তারা যুক্তি কি দিচ্ছে? তারা যুক্তি দিচ্ছে যে বিজেপি আমরা এই নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি যে পরবর্তী লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে ওয়ান দেশ মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ একই দেশ একই ভোট। কেন বলেছে বিজেপি সরকার জানেন আপনারা? একবার ইলেকশনে এই যে লোকসভা ভোট, আপনারা জানেন কত টাকা খরচা হচ্ছে সরকারের? জানেন আপনারা কেউ? এই যে লোকসভা ভোট, এত সরকারের স্টাফ তারা গাড়িতে ঘুরছেন, খাওয়া দাওয়া করছেন, খেতে হবে, গাড়িতেও চলতে হবে, কারণ ইলেকশনটা করাতে হবে, এবং এত পরিমাণ প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে টোটাল ইলেকশন কন্ডাক্ট করা, এই যে ব্যাপক সংখ্যক খরচ, কয়েক লক্ষ কোটি টাকা, অর্থাৎ একটা ইলেকশন করতে গেলে একটা সরকারকে কত টাকা খরচা করতে হয়। এই টাকাটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে এই টাকাটা? আপনার পকেট থেকে আসে, আমার পকেট থেকে আসে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। আপনি বাজার থেকে যে দ্রব্যটা কিনছেন সেখান থেকে ট্যাক্স আদায় করে সরকার, সে রাজ্য হোক বা কেন্দ্র সরকার। সেই টাকা থেকে তো সরকারের বাজেট তৈরি হয়। তাহলে যদি আমি আজকে নির্বাচন করলাম 2024-এ, 2026-এ আবার নির্বাচন, বিধানসভা নির্বাচন, তাহলে 2 বছরের মধ্যে যদি আমাকে বারংবার নির্বাচন করতে হয়, এই ব্যাপক সংখ্যক আমাদের কিন্তু এই ট্যাক্সের আওতার মধ্যে আমাদেরকে পড়তে হয়। কিন্তু আমরা যদি একই সঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন করাই, ক্ষতি কার আছে? কারো তো ক্ষতি নেই। আজকে এই লোকসভা নির্বাচনের সঙ্গে ভারতবর্ষে কয়েকটি রাজ্য নির্বাচন রয়েছে। তাহলে যেখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা এতদিন পর্যন্ত কংগ্রেসের আমলে হয়ে আসছে, সেখানকার মানুষের কি ভোটের অধিকার উঠে গেছে? উঠে গেছে কি? কেন এই কথাটা তৃণমূল বলছে? তার কারণ তারা জানে যে যদি এই ব্যবস্থাটা হয়, কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিধানসভা এবং লোকসভা ভোট যদি একত্রিত হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে জিতবে। পশ্চিমবাংলায় গ্যারান্টির সঙ্গে জিতবে। আর পশ্চিমবাংলা বিধানসভায় যদি একবার জিতে যায়, তারা তো কেউ ভুলে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আর এখানকার সেনাপতি তোলাবাজ ভাইপো তার আমলে পঞ্চায়েতে কিভাবে লুট করেছে। আপনারা কেউ ভুলে গেছেন 2018 সালের নির্বাচন? আমি তো ভুলিনি। মানুষ নমিনেশন জমা দেবে, বিডিও অফিসে গেছে, তাকে শুধু জিজ্ঞেস করছে কোন পার্টি? বিজেপি। মানে তাকে কি পরিমাণ মারা হচ্ছে? আপনার বাড়িতে চোর ঢুকলে বোঝে আপনারা চোরকে এত পরিমাণ মারেন না, যে পরিমাণ মারধর করেছিল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। কেন? তার কারণ তারা জানে পঞ্চায়েতে 1 বছরে 5 বছরে 5 কোটির উপরে ডেভেলপমেন্টের ফান্ডের টাকা আসে। এই টাকাকে তারা লুট করবে, 50% পর্যন্ত লুট করে 2.5 কোটি টাকার মালিক হবে। আর সেখানে বিরোধী কেউ ঢুকে গেলে কি হবে? তাদের চুরির জায়গাটা তো ধরে ফেলবে, আটকে ফেলবে। ফলে এই ব্যাপক পরিমাণ অর্থনৈতিক তছরূপকে আটকানোর জন্য এই পশ্চিমবঙ্গ সহ গোটা জায়গাতে এই তৃণমূল কংগ্রেসের আমলে তারা পঞ্চায়েত ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। তাই তারা বলছে যে এখানে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ইলেকশনটা উঠে যাবে। আমি তো বলি বন্ধু, ইলেকশনের মাধ্যমে যদি শুধুমাত্র শাসক দল ভোট দেয়, শুধুমাত্র এতদিন পর্যন্ত পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট মানে কি হয়েছে আপনারা হয়তো উপলব্ধি করেছেন 2018 সালে বা পরবর্তীতে যে আমাদের পৌরসভা ভোট হয়েছে, যারা সাধারণ মানুষ ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে, তাকে কি বলছে? কাকাবাবু আপনার ভোট হয়ে গেছে। সে যদি প্রতিবাদ করে আমার ভোটটা দিল কে? বলছে বেশি বাড়াবাড়ি করবেন না, পাড়ায় থাকতে হবে, তো ভোটের পরে থাকতে হবে। তো এইরকম হুঙ্কার দিয়েছে তৃণমূল কংগ্রেস, শুধু একটা জায়গা না, গোটা রাজ্যব্যাপী। তাই তো সমস্ত পৌরসভায় আজকে বিরোধী শূন্য। হতে পারে মানুষ তৃণমূল এত ভালো কাজ করলো, একটা বিরোধী কেউ জিততে পারে না? হতে পারে কখনো? এই ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের ধ্বংস করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর একমাত্র গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব। এখানে আপনাদের অনেকেই হয়তো পরিবারের আত্মীয় পরিস্বজন পশ্চিমবাংলার বাইরে থাকে, তাদের কাছে জিজ্ঞেস করবেন নির্বাচন সেখানে কিভাবে হয়। গোটা রাজ্যে একসঙ্গে একই দিনে বিধানসভা নির্বাচন, একটা জায়গাতে বুথের কোনো ছাপ্পা নেই, কোন রকম কোনো গল্প নেই। আসলে তো গণতন্ত্র মানে এটাই। গণতন্ত্র মানে আমাদের কাছে ভোটের দিন একটা উৎসব, আমরা আনন্দের সঙ্গে যাবো, পারলে নতুন পোশাক পরে যাবো, পয়লা বৈশাখে যেটা পরি আমরা, নতুন পোশাক পরে ভোট কেন্দ্রে দাঁড়াবো, সেখানে কি আমার পছন্দ মতো প্রার্থীকে আমরা সেখানে ভোটদান করব, ভোটদান করে এসে যারা বিরোধী দল তাদের সঙ্গে কথা বলবো, আনন্দে আত্মহারা হবো। এটাই তো গণতন্ত্র হওয়া উচিত। এই ব্যবস্থাকে পুনরায় আনতে হবে বাংলায়, আর সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। আপনাদের সকলের কাছে আরেকবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে বিরাম রাখবো। কারণ দেখুন, আজকে আপনাদের কাছে এত দূর থেকে ছুটে এসেছি একটাই কারণে, কারণ এই বাংলায় বসে
আপনারা ভাবুন, তৃণমূল কংগ্রেস 70টা 75টা কি প্রকল্প দিল, কিচ্ছু যায় আসে না, খায়ও না মাথায়ও দেয় না। ওই দিনের শেষে 25 পয়সার প্রকল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। কিন্তু এই রাজ্যে যারা 3 কোটির উপরে যুবক আছে, যাদের বয়স 35-এর নিচে, তাদের কাছে রাজ্য সরকার 1 টাকা ইনকাম করার মতন কোনো রাস্তা করে দেয়নি। এই বেকারদের জন্য আমাদের লড়াই, এই 3 কোটি মানুষের জন্য আমাদের লড়াই, যারা আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, আগামী দিন যারা ভারতবর্ষের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে যদি বাঁচাতে হয়, এই যুবকদের হাতে যদি কাজের ব্যবস্থা করে দিতে হয়, পশ্চিমবঙ্গ থেকে যেন 75 লক্ষ পরিযায়ী শ্রমিক যেন ভারতবর্ষের অন্যান্য জায়গায় না যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টিকে আপনাদের সকলে নির্বাচিত করতে হবে। এবং লোকসভা নির্বাচনে আমাদের সকলের আশীর্বাদের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজির সরকার, বিজেপির সরকার 400 পার করে তৃতীয়বারের জন্য দিল্লিতে ক্ষমতায় আসবে, সেই আশা রেখে, সেই আহ্বান রেখে সকলের উদ্দেশ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। আশা করি নির্বাচনে জয়ের পর আপনাদের এলাকায় আরেকবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ সকলকে।